প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জেসিলা রফিকৌসি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তীব্র বেগে খুলনা, মংলা ও পটুয়াখালী উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল। কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তাণ্ডব চলবে আরও কয়েক ঘণ্টা। সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে নিয়ে রায় বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী। এমপি আনার খুনের তদন্ত করতে কলকাতায় ডিরের টিম। মূল পরিকল্পনাকারী স্বামীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে চাওয়া হবে ইন্টারপোলের সহায়তা। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও ৩ সন্তানের আরও আছে ১৩টি দলিলের সম্পদ ও গুলশানের 4টি ফ্ল্যাটে জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে চাঁদাবাজি ও ভোগান্তি কমাতে প্রস্তুত হাইওয়ে পুলিশ, রাখা হবে কঠোর নজরদারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত করেছে। আজ রোববার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে সরে ১ থেকে ২ ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শামীম আহসান আজ রাত ৮:১০টার দিকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়া সহ ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। শামীম আহসান জানান, ঘূর্ণিঝড়টির আকার প্রায় ৪০০ কিলোমিটার। এর অগ্রভাগ আজ সন্ধ্যা ৬টার দিকে খুলনা উপকূলের কাছে সুন্দরবনের দিকে প্রবেশ করে। এর প্রভাবে উপকূলে ব্যাপক বৃষ্টি হয়। প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দর থেকে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরই মধ্যে উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ। অতি প্রবল এই ঘূর্ণিঝড়টির কেন্দ্র সন্ধ্যা ৬টার পর পরবর্তী ৩-৪ ঘন্টার মধ্যে মংলার পাশ দিয়ে খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিকেলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের বাতাসের গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় ঘূর্ণিঝড় কেন্দ্র উপকূল অতিক্রম করতে ৩ থেকে ৪ ঘন্টা লাগতে পারে। এই সময় উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী সহ অন্যান্য জেলায় ৪ ঘন্টা যাবৎ তাণ্ডব চালাবে রেমাল। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি, ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, কক্সবাজারের সাইক্লোন সেন্টার থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারে এখনো কিন্তু প্রভাব বিস্তার করছে। তো ৯ নম্বর মহাবিপদ সংকেত রয়েছে, গুটি গুটি বৃষ্টি হচ্ছে, দমহাওয়া বাতাস রয়েছে এবং সাগরের উত্তাল ঢেউ এখনো রয়েছে। সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, জলোচ্ছ্বাস হবার সম্ভাবনা রয়েছে। তো আমি রয়েছি এখন যে উপকূলবর্তী মানুষগুলি সাইক্লোন সেন্টারে অবস্থান করছে, সাইক্লোন সেন্টারে আপনি দেখতেই পাচ্ছেন এখানে মানুষগুলি
তারা অবস্থান করছে। বিভিন্ন এলাকা থেকে পার্শ্ববর্তী যে কক্সবাজারের যে সম্মতিপাড়া, নাজিরাত ট্যাগ সহ বিভিন্ন পৌরসভার বিভিন্ন উপকূলবর্তী এলাকা থেকে মানুষগুলি কক্সবাজারের যে পৌর প্রিপারেটরি স্কুলে তারা সাইক্লোন সেন্টার অবস্থান করছে। কক্সবাজারে 638টি সাইক্লোন সেন্টার করা হয়েছে। সেই সাইক্লোন সেন্টার গুলিতে কিন্তু মানুষ অবস্থান করছে। ইতিমধ্যে প্রায় 10,000 মানুষ সাইক্লোন সেন্টারে অবস্থান করছে এমনটা জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজারের যে উপকূলবর্তী এলাকাগুলি মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফে, সেন্ট মার্টিন সহ বিভিন্ন এলাকায় মানুষগুলি সাইক্লোন সেন্টার অবস্থান করছে। সেখানে কিন্তু কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং তাদের জন্য নগদ টাকা, এছাড়াও ডেউটি সহ যে নিরাপদ পানি বিভিন্ন কিছু ব্যবস্থা করছেন এমনটাও কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু মানুষগুলি আতঙ্কে রয়েছে, ভরি আবহাওয়া রয়েছে। এখনো পর্যন্ত যেহেতু যে বিপদ কাটেনি, কক্সবাজার আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন। তো কক্সবাজারের যে উপকূলবর্তী এলাকা থেকে ঘূর্ণিঝড়টি 310 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দূরবর্তী স্থানে অবস্থান করছে, সেটি গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এমনটাও জানিয়েছেন আবহাওয়া দপ্তর থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে। সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছে পরের সংবাদে। বাগেরহাটের মংলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। সকালে মংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটিতে 50 থেকে 60 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কিছু যাত্রী উঠে গেলেও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন। কোনো যাত্রী নিখোঁজ আছে কিনা সেই বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে মোংলা উপজেলার নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকা ডুবে গেছে। এটিতে প্রায় 50 থেকে 60 জন যাত্রী ছিল বলে শুনেছি। ট্রলার দুর্ঘটনার পর থেকেই খোঁজ খবর রাখছি। যাত্রী নিখোঁজ আছে কিনা সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে বিষয়টি নিশ্চিত করে মোংলা উপজেলার নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকা ডুবে গেছে। এটিতে প্রায় 50 থেকে 60 জন যাত্রী ছিল বলে শুনেছি। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কোটালীপাড়ার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এই কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে। তিনি বলেন, এখন একটাই কাজ, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা। তারেক জিয়ার সাজা বাস্তবায়ন হলে অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতি সহ যেসব কর্মকাণ্ড ঘটিয়েছে সেগুলোর হাত থেকে মানুষ মুক্তি পাবে। সেটাকে এখন আমরা নিয়ে আসবো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। আমরা সেই আবেদনও করবো সরকার পক্ষ থেকে যে ওখানে যে আসামি তারেক জিয়া সাজাপ্রাপ্ত, তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায়। সেই দাবিতে এখন আমরা সেই চিঠিটা করে অবশ্যই ব্যবস্থা করে দিতে হবে এবং ওটাকে নিয়ে এসে এদেশে সাজাটা বাস্তবায়ন করতে হবে। দর্শক, আবারও ঘূর্ণিঝড় রেমাল প্রসঙ্গ। ঘূর্ণিঝড়ের খবর জানাতে এই মুহূর্তে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, এরই মধ্যে তো রেমালের প্রভাব পড়তে শুরু করেছে, তো এখন সেখানে কি পরিস্থিতি আমাদেরকে জানান। জেসমিনারা, আপনি জানেন যে আজ দিনভর ঘূর্ণিঝড় রিমালের যে একটা তাণ্ডব, তা কিন্তু সকাল থেকে ভোলাতে
তেমন একটি উপলব্ধি করা যায় না। তবে দুপুর গড়িয়ে যখন বিকেল হয়ে গেল তারপর থেকে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের একটি তাণ্ডব কিন্তু ভোলাতে দেখা যাচ্ছে। ঠিক সন্ধ্যার পর কিন্তু ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবটা অনেকটাই বেশি দেখা গিয়েছে। আপনি জানেন যে এটি একটি উপকূলীয় জেলা, দ্বীপ জেলা ভোলা। এর চারপাশে কিন্তু নদীর মাঝখানে একটি দ্বীপ, এইটা হলো সেই ভোলা। যখনই এই সমস্ত কোনো প্রলয় শুরু হয় তখন কিন্তু এই এলাকার মানুষ সবচেয়ে বেশি আতঙ্কিত হয়। তার ব্যতিক্রম কিন্তু আজকে তেমন একটা দেখা যাচ্ছে না। আমি আপনাকে যেমনটি দেখাতে চাই, আমি কিন্তু এখন বেরিবাদ এলাকায় আছি। আমার সামনে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন একটি সাইক্লোন সেন্টার রয়েছে। এখানে কিছুক্ষণ আগে সাইক্লোন সেন্টারটিতে শত শত মানুষ ছিল। এখানে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এখানে যারা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু আপনাকে আমি সকাল থেকে যেমনটা জানিয়েছি, যেহেতু এখানকার মানুষ বৃষ্টি এবং তুফানের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, যার ফলে শেষ পর্যন্ত কিন্তু তারা বেরিবাদের এই সমস্ত মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র আসলেও কিন্তু তেমন একটা তারা থাকে না। এখানে যখনই প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সহ চিরা, শুকনো খাবার, বিস্কিট দিয়ে গিয়েছে, তারপরে কিন্তু আশ্রয় কেন্দ্রের মানুষগুলি আবার তাদের নিজস্ব ঘর বাড়িতে চলে গেছে, যার ফলে কিন্তু একটু ঝুঁকি থেকেই যায়। তো আমার কাছে কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রে আসা দুজন লোক আছে, আমি তাদের কাছে জানতে চাইবো যে আপনারা কেন এত রাতে আশ্রয় কেন্দ্রে আসলেন? আমরা সাইক্লো সেন্টার আশ্রয় কেন্দ্রে হইতাম আইছি রাইট ঘুম মন্দে এনে। আপনি কেন আসলেন? চিরা দই পাইছেন? যে ওনারা যেমনটি বলছিলেন যে এই আশ্রয় কেন্দ্রে অনেকে চলে গেল, ওনাদের থাকার একেবারেই ঘর বাড়ি নেই বলে কিন্তু তারা অতি ভয়ের কারণে সাইকেল সেন্টারে এসে আশ্রয় নিয়েছে। সন্ধ্যা থেকে কিন্তু ভোলাতে কোথাও কোনো বিদ্যুৎ নেই, এই সাইকেল সেন্টারটিতেও কিন্তু বিদ্যুৎ নেই, যার ফলে কিন্তু একটি ভুতুরে বাড়ি অবস্থা হয়ে গিয়েছে ভোলার চারদিকের অবস্থাটা। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমার সাথে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সাথে কথা হয়েছে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে ভোলার যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলি রয়েছে সেখানে প্রায় 35,000 নারী পুরুষ আশ্রয় কেন্দ্রে এসে তারা আশ্রয় নিয়েছে। এছাড়া মসজিদ কেন্দ্রগুলিতে কিন্তু 3,000-এরও বেশি গবাদি পশু আশ্রয়। আমার সাথে ভোলা চরপেশনের ইউনোর সাথে কথা হয়েছে। চরপেশনের ইউনো যেমনটা জানিয়েছেন সেখানেও কিন্তু 3,000-এর বেশি যে লোককে আশ্রয় কেন্দ্রে এনে তিনি ভোলা তাদের আশ্রয় কেন্দ্রে রেখেছেন। এছাড়াও ভোলা সদরের যে ইউনো সহ যে রেড ক্রিসেন্ট সিপিপির লোকজন আছে তারাও কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঘুরে শুকনো খাবার দিয়েছেন। তো আমি এখন যে বেরিবাদটিতে আছে, বেরিবাদটিতে আপনি একটু পিছনে, আমার পিছনে তাকালে কিন্তু দেখতে পারবেন যে একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, মানুষজন কিন্তু তেমন একটি নেই। তারপরও যেহেতু ঘূর্ণিঝড় রিয়াল এটার মোকাবেলা করার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক বলছেন যে ঘূর্ণিঝড় রিয়াল যাতে কোনো প্রকার মানুষের ক্ষতি করতে না পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এই ছিল ভোলা থেকে ঘূর্ণিঝড় রিয়াল নিয়ে আমার সর্বশেষ খবর। ইয়াসমিন। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী লিটন। এবার চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। এর আগে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিবের খসড়া কপির অবলোকন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সামনে এই খসড়া কপি উপস্থাপন করেন। কলকাতায় মুজিব নামে এই ডকুমেন্টারিতে যাতে ইতিহাসের সবকিছু স্পষ্টভাবে উঠে আসে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ ও স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার কার্যক্রম অব্যাহত রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়েছেন বলে ধারণা গোয়েন্দা পুলিশের। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এমপি আনার হত্যার তদন্তে সকালে ডিএমপির ডিবি প্রধানের নেতৃত্বে 3 সদস্যের দল ভারত পৌঁছে। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিবি প্রধান। কলকাতায় হত্যার ঘটনাস্থল পরিদর্শন করবে ডিবির টিম। এখনও মরদেহ পাওয়া না যাওয়ায় কলকাতা পুলিশের সাথে মরদেহ শনাক্ত কার্যক্রমে অংশ নেবেন তারা। মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয় একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন
পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস, সেখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ, আমরা উভয় পক্ষই কিন্তু আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা আরও 113টি দলিলের সম্পদ ও গুলশানের 4টি ফ্ল্যাট ক্রোক এবং অনেকগুলো কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন আজ রোববার এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, বৃহস্পতিবার সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। পরে তার আরও সম্পদের খোঁজ পাওয়া যায়। সেই সব সম্পদ ক্রোকের আদেশ চেয়ে দুদক রোববার আদালতে আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালতে বেনজির আহমেদের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 345 বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা 33টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেওয়া হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে চাঁদাবাজি ও ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান। রাজধানী পুলিশ অডিটোরিয়ামে আসন্ন পবিত্র ঈদুল আজহা 2024 উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, সড়কে ছিনতাই চাঁদাবাজি কমাতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিস্তারিত আমিনা হিরার রিপোর্টে। পবিত্র ঈদুল আজহা আসলেই সড়কে বাড়ে নৈরাজ্য। পশু পরিবহনকারী ট্রাকে চলে চাঁদাবাজি ও জোর জবরদস্তি, আর এতে বিড়ম্বনায় পড়েন পরিবহন মালিক, শ্রমিক ও পশু ব্যাপারীরা। উৎসবকে কেন্দ্র করে সড়কে ছিনতাই চাঁদাবাজি কমাতে আসন্ন পবিত্র ঈদুল আজহা 2024কে সামনে রেখে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। সভায় ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কের নানা সমস্যার কথা তুলে ধরেন বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা। পশুবাহী কোনো গাড়িকে জোর করে, যেটা আমাদের মানুষেরও বলছেন, অন্য কেনা বাধ্য করা যাবে না, কিন্তু এটা স্যার রাতের বেলা ঘটে। চাল 12 দিনের বেশি আসে না। আবার মনে করেন কাঁচা আলু যেটা আছে সেটা ক্যারেট সিস্টেম আছে, যাতে সবজিটা নষ্ট না হয়। এ সময় সড়কের দুর্ঘটনা এড়াতে ফিটনেসবিহীন যানবাহন তুলে নেয়ার অনুরোধ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা। রোড পারমিট নেই, পারমিট নেই এবং গাড়ির ফিটনেস নেই, এবং একটা গাড়ি একদম সম্পূর্ণ বিধ্বস্ত করার মতো, ওইটাকে ধ্বংস করে দেওয়া ছাড়া, ওইটা আর লোহা হিসাবে বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেই গাড়িটাও কিন্তু চলছে। আমি বারংবার বলছি যে এই গাড়িগুলোকে ধরার ব্যবস্থা করতে হবে। পরিবহন খাত সেবামূলক খাত, তবে জনবল কম থাকায় সড়কের নৈরাজ্য নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন, এমনটা জানান সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সড়কের নিরাপত্তা, সড়কের শৃঙ্খলা, সড়কের দুর্ঘটনা হ্রাস করা, এই দায়িত্বটা মালিক এবং শ্রমিক এবং পুলিশ সকলে মিলেই কিন্তু আমরা করছি। হাইওয়ে পুলিশের তৎপরতার কারণে এখন রাস্তায় ডাকাতি সেটা প্রায় শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। এদিকে সড়কে ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে হচ্ছে বলে বিগত বছরের তুলনায় দিন দিন সহজ হচ্ছে ঈদযাত্রা। পাশাপাশি এ ধারা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান। আমরা হাইওয়ে পুলিশের প্রতিটি ডিউটি, সে চেকপোস্ট করুক, সে পেট্রোল করুক, সে প্রসিকিউশনের কাজ করুক, যে কোনো কাজ করুক, এইটাকে স্বচ্ছতা এবং জবাবদিহিতায় আনার জন্য আমরা প্রত্যেকের কাছে আমরা বডি অন ক্যামেরা দিয়ে দিচ্ছি, এবং আমাদের অফিসাররা, সুপারভাইজিং অফিসাররা তাদের মোবাইল ফোনে এবং যে কোনো ডিভাইসে কিন্তু প্রতিটা মুহূর্তে দেখতে পাচ্ছে। এভাবে আমরা আমাদের সেবার মানগুলো বৃদ্ধি করার প্রচেষ্টা নিয়েছি, আমাদের সরকারও সেটা চায়। হাইওয়েতে খোলা পিকআপ ও ট্রাকে যাত্রীদের অবাধ চলাফেরা কমালে ঈদ যাত্রা আরো ঝুঁকিমুক্ত হবে বলেও বলেন হাইওয়ে পুলিশ প্রধান। এই যে অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রার ক্ষেত্রে একদম জিরো টলারেন্স। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। সাংবাদিক হেনস্থার ব্যাপারে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে, সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। পেশাজীবী সংগঠনগুলোকে পেশার চেয়ে দলীয় পরিচয়কে গুরুত্ব না দিতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। আরও জানাচ্ছেন রাকিব হাসান।
সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩ দশকে পদার্পণ উপলক্ষে সকালে ডিআরইউ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে নসরুল হামিদ মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানে যোগ দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ, সঠিক আত্মনির্ভরশীল এবং সম্মানিত জাতি হিসাবে আমাদের এগিয়ে চলার জন্য এই দেশটি সাম্প্রদায়িক শক্তির হাতে থাকবে না গণতান্ত্রিক শক্তি, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা বিশ্বাস করে সেই শক্তি। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পেশাজীবী সংগঠনগুলোকে ঐক্য ধরে রেখে সেই শক্তিকে জনগণের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দেন। যদি আপনারা সাংবাদিক হিসাবে শক্তিশালী হতে চান তাহলে এই ঐক্য ধরে রাখতে হলে আপনাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আপনার পেশা। আপনি যখন এখানে আসবেন আপনি সাংবাদিক, এটি হবে আপনার সবচেয়ে বড় পরিচয়। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যেন অকারণে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক আছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই যে ডিজিটাল অ্যাক্ট, এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস না, সে ব্যাপারে আমরা সতর্ক আছি এবং আমি এখনো বলছি যে আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। কোনো নিরীহ সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার, সে ব্যাপারে আমাদের সরকার এবং আমরা এ ব্যাপারে সতর্ক থাকব। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে যোগ দেন ডিআরইউর সদস্যরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গেজেট না হওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কেউ নির্বাচনী বিধি না মানলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। কোনো প্রার্থী অথবা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা অনিয়ম করলে এবং তার নির্বাচন কমিশনের দৃষ্টিগোচরে হলে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও অংশীজনের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করলে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে অপরাধের প্রবণতা কমে যাবে। আমরা পাঁচজন চাই যে একটা ড্রাস্টিক অ্যাকশন হবে, সে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে এবং অন্য প্রার্থীরাও এইটা দেখে বিরত থাকবে। ২.৫ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপ থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কূপটি থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। আগামী ১০ বছরে এই কূপ থেকে প্রায় ২৬০০ কোটি টাকার গ্যাস উত্তোলন করা হবে বলে জানিয়েছেন। গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন শেষে জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম বলেন, আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে জাতীয় গ্রিডে ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য রয়েছে। এর ফলে শিল্প কারখানা সহ যে কোনো খাতে গ্যাসের সরবরাহ করা যাবে। আরো এগ্রেসিভলি এগোতে চাচ্ছি। ১০০টি কূপ খনন, ওয়ার্কওভার সব মিলিয়ে ১০০টি কূপের প্রোগ্রাম আমাদের রয়েছে, যেটা আমরা ২৬ থেকে শুরু করার চিন্তাভাবনা ছিল, কিন্তু এটা আমরা ২৫ সাল থেকেই শুরু করব। এই লক্ষ্যে আমরা পুরোদমে কাজ করছি যাতে আমাদের দেশীয় উৎপাদন বৃদ্ধি পায়। সাগরে ৬৫ দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞায় অভাব অনটনে ও চরম হতাশার মধ্যে দিন পার করছেন ফেনীর সোনাগাজীর উপজেলার ২০০০ জেলে। ২ মাসের বেশি সময়ে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই সময় সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণের দাবি জেলেদের। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যথাযথভাবে সরকারি সহযোগিতা বন্টন করা হচ্ছে। প্রতিনিধি আমিন চৌধুরী রিপোর্ট জানাচ্ছেন SM হামিম। মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাগরে ৬৫ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ফলে বেকার দিন কাটাচ্ছেন ফেনীর সোনাগাজী উপজেলা ২০০০ জেলে ও তাদের পরিবার।
মাছ ধরা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে দিন কাটানোর চিন্তায় দিশেহারা জেলেরা। অনেকে আবার মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ধার দেনা করে সংসার চালাচ্ছেন। যা মাছ ব্যবসা করি কিছু আমরা খাই, ছেলে মেয়েকে পড়াতে পারি না, যাতে আমাদের এই সমস্যাটা। এই নদীতে এমনিতে মাছ কমে গেছে, আর বিভিন্ন রকমের এনজিও লোন টোন আমাদের আছে। জেলে বজিয়ে মেয়েরা ছেলেরা খাইতে আছে, আমাদের তখন আর ব্যবসা নাই বাবু, চাকরি করে না। আমরা নদীতে জাল বসাতে পারি না, ঘর বাড়ি নাই, আমরা কি করি থাকি। গৃহস্থ তুন দায়ের কর্য করি, লোন লইলে সেগুলা হুঁসতে আঙক কষ্ট হয়ে যাবে, আমরা বহুত কষ্টতে আছি। ইতিমধ্যে প্রথম পর্যায়ে জেলেদের 56 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও এই সময় 2টি প্রকল্পের মাধ্যমে জেলেদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস। স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে এরা আপনার নিজে নিজে স্বাবলম্বী হয়ে অন্তত এই ব্যানিং সিজনটাতে ভালোভাবে চলতে পারে। উপজেলার চর চান্দিয়া, চর দরবেশ, সোনারগাজী সদর ও আমিরাবাদ ইউনিয়নের নিবন্ধিত প্রায় 2000 জেলে রয়েছে। SM হামিম, মাই টিভি। বুরাক উঝচিভিত এর সাথে রূপান্তর যাত্রা শুরু করলো সিঙ্গারে বেকো। এরই ধারাবাহিকতায় রাজধানীর ঢাকায় একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আর্চলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এক সংবাদ সম্মেলনে ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক উঝচিভিত শীর্ষক পদক্ষেপের ঘোষণা দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও MHM ফাইরোজ, আর্চলিকের সাউথ এশিয়া রিজিওনাল মার্কেটিং বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথের পরিচালক মিস হামদান আব্দুর রাহমানুগুলো এবং সিঙ্গার বাংলাদেশের এই রূপান্তর যাত্রা ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় তুর্কি অভিনেতা জনাব বুরাক উঝচিভিত। এই বছরের শুরুতে প্রতিষ্ঠানের নতুন লক্ষ্যের সাথে মিল রেখে একটি অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, নতুন কনসেপ্ট স্টোর ও ওয়ার্ক স্পেস সহ বেশ কিছু রূপান্তরের ঘোষণা দেয় সিঙ্গার বাংলাদেশ। জানাবো প্রবাসী সংবাদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গান দিয়ে ফ্রান্সে ভাষা ও সংস্কৃতির মেলা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের প্রতিনিধি বাদল পাল জানান, গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসের উদীচী শিল্পগোষ্ঠী ফ্রান্স শাখা ও ওভারভিলিয়ে মেরির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলা গান, নৃত্য ও দেশীয় ঐতিহ্যের রকমারি পণ্য সামগ্রীর মাধ্যমে ফ্রান্সে বসবাসরত বহুজাতি গোষ্ঠীর মানুষের মাঝে নান্দনিকভাবে বাংলাদেশকে উপস্থাপন করা হয়। এই সময় উদীচী শিল্পগোষ্ঠী ফ্রান্সের সভাপতি কিরণ মণ্ডল, সহকারী মেয়র সংস্কৃতি ও পরিবেশ বিষয়ক জাকিয়া বুজিদি, আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের ডমিনিক ড্যান্ট রিউক্স, অ্যাসোসিয়েশন বিভাগের স্যান্ড্রিন দেসিয়েক, ভাষা ও সংস্কৃতি কেন্দ্র ওভারভিলিয়ের সভাপতি কার্লোস সামেদো, ভিলদো মজিকিদো মন্দর পরিচালক কামিল দাফরি উপস্থিত ছিলেন। বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত উৎসবে নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, ইতালি সহ বিশ্বের 53টি দেশ তাদের নিজস্ব কৃষ্টি কালচার আদান প্রদানের সুযোগ পায়। মধ্যপ্রাচ্যের দেশে সৌদি আরবে বাড়ছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সংখ্যা। সেই ধারাবাহিকতায় আল ফাখামা ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন করেন প্রতিষ্ঠানের বিনিয়োগকারী আঞ্জু আরা পারভিন। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, সময়ের সাথে সাথে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। পুরুষের পাশাপাশি নারীদের ব্যবসা প্রতিষ্ঠানও বেড়েছে। এরই ধারাবাহিকতা ধরে এই প্রথম দাম্মামে আঞ্জু আরা পারভিন নিজ উদ্যোগে গড়ে তুলেছেন দাম্মাম আল খাবারের ঠিকাদারি প্রতিষ্ঠান আল ফাখামা ইউনিয়ন, যেখানে কর্মরত আছে প্রায় 200 জন বাংলাদেশি শ্রমিক। উদ্বোধনী অনুষ্ঠানে নাজমুল হাসান তালুকদার, জোয়েল মুন্সি, ইকবাল তালুকদার, আমিল তালুকদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এখানে বাংলাদেশের শ্রমিকদের কাজের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য এবং প্রবাস থেকে রেমিটেন্স এবং এর সহায়ক যাতে বাংলাদেশে বিপুল পরিমাণে যায় সেটার জন্য আমি চেষ্টা করব, এতে যাতে আমার বাংলাদেশ যাতে উপকৃত হয়।
বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সরকারের মাতা এবং সংগঠনের সদস্য ইব্রাহিমের পিতার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার জানান, শনিবার বিজনেস ফোরামের নিজস্ব হল রুমে সংগঠনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে ও আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজ রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সেলিম, বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম, গিয়াসউদ্দিন মিয়াজি সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র বেগে খুলনা, মোংলা ও পটুয়াখালী উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল। কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তাণ্ডব চলবে আরও কয়েক ঘণ্টা। সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী। এমপি আনাদ খানের তদন্ত করতে কলকাতায় টিভির টিম। মূল পরিকল্পনাকারী শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে চাওয়া হবে ইন্টারপোলের সহায়তা। সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও 3 সন্তানের আরও 113টি দলিলের সম্পদ ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে চাঁদাবাজি ও ভোগান্তি কমাতে প্রস্তুত হাইওয়ে পুলিশ, রাখা হবে কঠোর নজরদারি। দর্শক, ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব/মাইটিভি এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব/মাইটিভি বাংলা ফেসবুক পেজ মাইটিভি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়েছি। আল্লাহ হাফেজ।